ইউরোপের তথাকথিত সভ্য দেশগুলোর বিরুদ্ধে আফ্রিকার দেশে দেশে সম্পদ লুটের অভিযোগ এখন প্রমাণিত সত্য। এবার আফ্রিকার দেশ মালিতে এমন এক ষড়যন্ত্র করছে পশ্চিমা শক্তি যা বিশ্লেষকদের বিস্মিত করবে। রাশিয়ার সাহায্যে মালি যেখানে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে, সেখানে পশ্চিমারা আল কায়দা সংশ্লিষ্ট উগ্রপন্থীদের মাধ্যমে ভয়ঙ্কর খেলায় মেতেছে। পুতিন বনাম পশ্চিমাদের লড়াইয়ের আরেক কেন্দ্র হতে যাচ্ছে মালি। মুখে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে নানা কথা বললেও নিজ স্বার্থ হাসিলে তাদেরই মদদ দিয়ে যাচ্ছে ইউরোপিয়ানরা। মালিতে রাশিয়ার প্রধান স্বার্থসমূহ বহুমাত্রিক, যা মূলত সামরিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কৌশলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ফ্রান্স ও পশ্চিমা দেশগুলোর প্রভাব হ্রাসের পর রাশিয়া সাহেল অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে মালিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু রাশিয়ার সাথে মালির এই সম্পর্ক সমান এবং শর্তহীন, অর্থাৎ মালির খনিগুলো থেকে যে সম্পদ আহরণ করবে রাশিয়ানরা তা ন্যায্যতার ভিত্তিতে ভাগ হবে দুই পক্ষের মধ্যে। ফ্রান্স সহ পশ্চিমা শক্তির একচেটিয়া সম্পদ লুটপাটের চেয়ে যা বেশ ইতিবাচক। এসবই মালিকে রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে উৎসাহিত করেছে। কিন্তু পশ্চিমারা রাশিয়া মালির সহযোগিতা মোটেও ভালো চোখে দেখছেন না। মালির সংকট বর্তমানে জটিল গৃহযুদ্ধ, জঙ্গি সহিংসতা এবং পশ্চিমাদের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়েছে। মালির রাজধানী বামাকোতে সম্প্রতি বিদ্রোহীদের গাড়ি বোমা হামলায় প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা নিহত হন। ঘটনাস্থলের খুব কাছেই থাকতেন মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসামি গোইতা। নিশ্চিদ্র সামরিক প্রহরার মধ্যে দুর্ধর্ষ হত্যাকাণ্ডের জেরে মালিকে এখন ব্যর্থ রাষ্ট্র বলা হচ্ছে। আল কায়দাপন্থী গোষ্ঠীর হামলায় প্রাণ হারানো এই কামারা ছিলেন মালির সর্বশেষ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ। সামরিক সরকারের প্রভাবশালী সদস্য কামারাকে মালির ভবিষ্যৎ নেতাও মনে করা হতো। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মালির শীর্ষ নেতাদের নিরাপত্তায় গভীর দুর্বলতা সামনে এসেছে। মালির সাম্প্রতিক জিহাদি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 2012 সালের তুয়ারেগ বিদ্রোহ থেকে চলমান এক দীর্ঘ যুদ্ধের অংশ, যা ধাপে ধাপে জিহাদি বিদ্রোহ, বিদেশি হস্তক্ষেপ, সামরিক অভ্যুত্থান এবং রাষ্ট্র ভাঙার ঝুঁকি সৃষ্টি করেছে। 2012 সালের জানুয়ারিতে লিবিয়ায় গাদ্দাফির পতনের পর সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীরা মালির উত্তরাঞ্চলে স্বাধীন রাষ্ট্রের দাবিতে MNLA নামে আত্মপ্রকাশ করে। বিদ্রোহের ডাবাডোলে আল কায়দা ইন ইসলামিক মাগরেব এবং আনসার দিনের মতো ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোও তুয়ারেগদের সঙ্গে যোগ দেয়। একই বছরের মার্চে সেনা অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আমাদো তোমানি ক্ষমতাচ্যুত হন। দেশ জুড়ে বিশৃঙ্খলার সুযোগে জঙ্গি বিদ্রোহীরা মিলে উত্তরাঞ্চলের প্রধান প্রধান শহর দখল করে নেয়। দ্রুতই তুয়ারেগ বিদ্রোহীদের হটিয়ে দিয়ে উত্তরাঞ্চলে কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠা করে জঙ্গি গোষ্ঠী। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনাগুলোতে শুরু হয় তাণ্ডব লীলা। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ক্রমেই মালির দক্ষিণে অগ্রসর হতে থাকলে অন্তর্বর্তী সরকার ফ্রান্সকে সামরিক হস্তক্ষেপের অনুরোধ করে। শুরু হয় অপারেশন সার্ভাল। ফরাসি বাহিনীর তোপের মুখে জঙ্গি গোষ্ঠী শহরাঞ্চল থেকে পালিয়ে যায়, কিন্তু গ্রাম ও মরু অঞ্চলে তারা শক্ত ঘাঁটি গড়ে তোলে। মাঝে উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসন জারির শর্তে ত্রিপক্ষীয় শান্তি চুক্তি হলেও পরে তার আলোর মুখ দেখেনি। এ যাত্রায় কৌশল বদলায় জঙ্গি গোষ্ঠী। মালির মধ্যাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। কৃষক ও পশুপালকদের মধ্যে জাতিগত বিভেদ কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়া হয়। 2017 সালে আফ্রিকার সাহেল অঞ্চলে ক্রিয়াশীল আল কায়দার কয়েকটি শাখা একত্রিত হয়ে জামাত নাসর আল ইসলাম ওয়াল মুসলিমিন JNIM নামে প্রধান আঞ্চলিক জঙ্গি শক্তিতে রূপান্তরিত হয়। অন্যদিকে মালির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বোরাকার বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়। 2020 সালের অগাস্টে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ইব্রাহিমকে সরিয়ে কর্নেল আসিমি গোইতার নেতৃত্বে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। তারা অচিরেই বেসামরিক অন্তর্বর্তী সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়। 2021 সালের মে মাসে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভার রদবদলের জেরে বেসামরিক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেন কর্নেল গোইতা। এর মধ্য দিয়ে মালিতে সামরিক জান্তার ক্ষমতা পাকাপোক্ত হয়।
ক্ষমতার পালাবদলের পর মালির জান্তা সরকার ফ্রান্সের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নব্য উপনিবেশবাদ সম্প্রসারণের অভিযোগ আনে। 2022 সালে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে মালি ফ্রান্সের নেতৃত্বাধীন অপারেশন বারখেন থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয়। এদিকে মালির নিরাপত্তা ব্যবস্থার বড় দিক সামলাত ফরাসি সামরিক বাহিনী। তাদের শূন্যস্থান পূরণে জান্তা সরকার রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপকে আমন্ত্রণ জানায়। সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও অভিযানে সহায়তার বিনিময়ে মালির মূল্যবান সম্পদ স্বর্ণ নিয়ন্ত্রণের সুযোগ পায় রাশিয়ার ওয়াগনার গ্রুপ। 2023 সালের ডিসেম্বরে মালির জান্তা সরকারের অনুরোধে জাতিসংঘ 13 বছরের শান্তিরক্ষা মিশন গুটিয়ে নিতে বাধ্য হয়, যা দেশ জুড়ে বিশাল নিরাপত্তা শূন্যতার জন্ম দেয়। এর মধ্যেই আফ্রিকার সাহেল অঞ্চলের 3 দেশ মালি, বুর্কিনা ফাসো এবং নাইজারের সামরিক জান্তারা মিলে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট থেকে বেরিয়ে এসে অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস নামে এক নতুন প্রতিরক্ষা জোট গঠন করে, যা পশ্চিমা প্রভাবমুক্ত আঞ্চলিক আত্মনির্ভরশীলতার দিকে ইঙ্গিত দেয়। একই সঙ্গে এই জোট সাহেল অঞ্চলে নতুন রাজনৈতিক ব্লকের সূচনা করে, যা ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মালিতে রাশিয়ার প্রধান স্বার্থ 3 স্তরে ভাগ করা যায়। প্রথমত, আফ্রিকায় পশ্চিমা বিশ্বের বিশেষ করে ফ্রান্সের ঐতিহাসিক প্রভাব কমিয়ে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি। দ্বিতীয়ত, মালির স্বর্ণ ও অন্যান্য খনিজ সম্পদের সঙ্গে যুক্ত অর্থনৈতিক সুযোগ কাজে লাগানো। তৃতীয়ত, নিরাপত্তার বিনিময়ে রাজনৈতিক প্রভাব মডেলের মাধ্যমে আফ্রিকায় দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান গড়ে তোলা। রাশিয়ার এই কৌশলের কারণে মালি এখন বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চ। একদিকে রাশিয়ার নিরাপত্তা অংশীদার হিসেবে অবস্থান শক্ত করছে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব সরাসরি সামরিক উপস্থিতি কমিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। একই সময়ে চীনও অবকাঠামো ঋণ নির্ভর বিনিয়োগের মাধ্যমে মালিতে প্রভাব বিস্তার করছে। মালি এখন কার্যত একাধিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে গেছে। আবার জঙ্গি গোষ্ঠীগুলোও আরও কৌশলী হয়েছে। শুধু হামলা নয়, বরং স্থানীয়দের সঙ্গে সম্পর্ক গড়ে ছায়া প্রশাসন তৈরি করছে তারা। ড্রোন ব্যবহার, সমন্বিত আক্রমণ এবং সীমান্ত অতিক্রম করে অভিযান পরিচালনায় তাদের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই পরিবর্তন আফ্রিকার সাহেল অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাতেরই ইঙ্গিত দিচ্ছে।